প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে একটা আমার জীবনের গল্প শোনাবো। আমার গল্প শুনে আপনাদের কি লাভ হবে? এই গল্প দিয়ে বুঝাবো আমাদের বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কেমন, আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র কেমন। আসুন তাহলে আমি গল্পটি শুরু করি। আশা করি সঙ্গেই থাকবেন। আমি তখন ছাত্র, অনার্সে পড়ি, খুব সম্ভব থার্ড ইয়ারে। তো আমার এক বন্ধুর সাথে রিক্সায় করে যাচ্ছিলাম পুরান ঢাকায়। তো মেন রোডে জ্যাম থাকায় রিক্সাওয়ালা হঠাৎ করে একটি গলির মধ্যে ঢুকে গেল। আমরা রিক্সায় কথা বলছিলাম। কিছু দূর যেতে না যেতেই দেখি আমার পরিচিত তিনজন লোক। তিনজনই আমার খুব ক্লোজ, দুইজন সিনিয়র, একজন আমার ক্লোজ ফ্রেন্ড, ছাত্র জীবনের ফ্রেন্ড। আমি ধীরে চলা রিক্সা থেকে লাফ দিয়ে নেমে আমার বন্ধুটিকে জড়িয়ে ধরলাম। দোস্ত কেমন আছো? ও আমাকে জিজ্ঞেস করলো। পাশে একজনকে বুকে থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছে। তৃতীয় জন আমাকে বলল, হায়ুর, তোমাকে এখানে দেখবো এটা কখনো কল্পনাও করি নাই, আশা করি নাই, এটা তোমার জায়গা নয়। দর্শক, জায়গাটা ছিল নিষিদ্ধ পল্লীর গলি। বেশ কিছুক্ষণ পর যাকে বুকে থাপ্পড় মেরেছিলাম সে বলল, এরকম কেউ বুকে হঠাৎ থাপ্পড় মারে? জানো, আমি এতক্ষণ দম বন্ধ করে দাঁড়িয়েছিলাম। আমি বললাম, সরি। তারপরে কিছুক্ষণ কুশল বিনিময়ের পরে আমি রিক্সায় করে চলে গেলাম এবং আমার বন্ধুর সাথে বিষয়টি নিয়ে গবেষণা করলাম যে ওর তিনজনেই তো বুঝলো আমরা এই গলিতে এসেছি, কিন্তু আমরা তো যাচ্ছি এই গলি দিয়ে অন্য কোথাও। তো গবেষণা করতে করতে যে ফলাফল প্রাপ্ত হলাম সে ফলাফল বিস্তারিত বলছি। দেখেন, তারা আমাকে গলি দিয়ে যেতে দেখেছে, আমি কিন্তু রিক্সায় লাফ দিয়ে সেখানে নেমেছি। আমি কিন্তু ওই গলির উদ্দেশ্যে যাচ্ছি না, কিন্তু তারা মনে করলো আমি এই গলিতে এসেছি। অর্থাৎ তাদের চোখ সত্য না। যেমন ধরুন, রাতের অন্ধকারে একটি রাবারের সাপ দেখে আপনি চিৎকার করলেন, সবাই এসে দেখলো রাবারের সাপ, আপনার চোখ সত্য না। পাশে একজন আরেকজনকে বলতেছে তোমাকে আমি খুন করব, কিন্তু এটা যে দুষ্টুমি সেটা যে সে বুঝলো না, কারণ সে তার দুষ্টুমির হাসিটা দেখে নাই, শুধু পাশের রূপ থেকে কানে শুনেছে। অর্থাৎ কান আপনাকে সঠিক তথ্য দিল না, ইনফরমেশন দিল না। আপনার জ্বর হয়েছে, মাছে গন্ধ, আপনার জিহ্বা সত্য না। আপনার সর্দি লেগেছে, আপনি দুর্গন্ধ পান না, আপনার নাক সত্য না। আপনার জ্বর হয়েছে, চৈত্র মাসের দিনে আপনার শীত লাগতেছে,
তার মানে আপনি বলতেছেন এটা শীতকাল, আপনার ত্বক সত্য না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় সত্য না। তাহলে সত্য কি? সত্য হচ্ছে বিবেক, বুদ্ধি, যুক্তি। আপনাকে বিবেচনা করতে হবে বিবেক দিয়ে, আপনার পূর্ব অভিজ্ঞতার সাথে বর্তমান অভিজ্ঞতাকে মিলিয়ে দেখতে হবে, বিশ্লেষণ করে দেখতে হবে, পার্থক্য করে দেখতে হবে, পর্যবেক্ষণ করে দেখতে হবে, প্রত্যক্ষণ করে দেখতে হবে। শুধু আপনার বিশ্বাসের উপরে সিদ্ধান্ত নেওয়া যাবে না। মানুষ বলে সত্য একদিন প্রকাশ পাবে। হ্যাঁ, সত্য প্রকাশ পাবে, সত্যের জয় একদিন হবে, সত্যের ঢাক একদিন বাজবে, সত্যের জয় একদিন হবে। সত্যই সত্য, সত্যই সুন্দর, আবার সত্য ভয়ঙ্করও বটে। সময়ে একদিন সত্য প্রকাশ পাবেই, কিন্তু তার সেই সময়ের ব্যবধানে অনেক ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা, অনেক অঘটন ঘটে যায়। তাই আমাদের বিবেককে কাজে লাগাতে হবে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। চিলে কান নিচে এ কথা শুনে দৌড়ালে হবে না, কানে হাত দিতে হবে। সত্য অনুরাগী হতে হবে, আমাদের সত্যনিষ্ঠ হতে হবে, সত্য প্রেম থাকতে হবে। তাহলেই আপনি সত্যের সন্ধান পাবেন। আপনাকে সত্যের প্রতি অনুরাগী হতে হবে। আপনাকে যে কোনো ঘটনায় নিরপেক্ষভাবে, নৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি পক্ষপাত দুষ্ট হন, তাহলে আপনি সত্যের সন্ধান পাবেন না। দেখেন, আমাদের দেশে এই যে সাম্প্রতিক কালে কত ঘটনা ঘটতেছে। ধরুন মামুনুল হকের ঘটনা। একজন হেফাজতে ইসলাম নেতা বলতেছেন, আমরা গুলি খেলাম, আমরা মারা গেলাম, আমরাই আবার মামলা খেলাম। একদল লোক যারা ধর্ম নিয়ে রাজনীতি বিরোধিতা করে, তারা এই হেফাজত ইসলামের বিষোদ্গার করছে। কিন্তু তারা যে আদর্শের রাজনীতি করে, বা তাদের দল বা সে নিজেও যে কত অপকর্ম করতেছে, দুর্নীতি করতেছে, মানুষের ভোট অধিকার হরণ করতেছে, বাক স্বাধীনতা হরণ করতেছে, সেগুলো সে বলে না। কিন্তু হেফাজত ইসলাম মামুনুল হক নারী নিয়ে ঘুরতে গিয়েছে, এটাই তাদের আলোচনার বিষয়, এটাই তাদের মাথা ব্যথা। কিভাবে একজন আর একজনকে দমন করবে, এই প্রতিযোগিতায় লিপ্ত। কিন্তু তারা যখন একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করে, গীবত করে, তখন কিন্তু তার নিজের চরিত্র কিন্তু ফুটে ওঠে। যারা আমার মতো বিশ্লেষক, যারা অনুধাবন করে, যারা চিন্তা করে, তারা দেখতে পায় দুইজনের মধ্যেই গলদ আছে। হেফাজতে ইসলাম বিরোধিতা করে জামাত ইসলামের, জামাত ইসলাম বিরোধিতা করে পীর সাহেবের, এক পীর সাহেব বিরোধিতা করে আর এক পীর সাহেবের। এক দল, একটা রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে স্বৈরাচার বলে, দুর্নীতিবাজ বলে। আবার তার বিপরীত রাজনৈতিক দলকে বলে। এভাবে আমরা সবার পরিচয় পেয়ে যাচ্ছি, বিশেষ করে আমার মতো যারা নিরপেক্ষ চিন্তা করে। অতএব নো থাইসেলফ
নিজেকে চিনো, নিজের সমালোচনা করো। হোয়াট এম আই, আমি কে, আমি কি, হু এম আই, আমি কে, হোয়াট এম আই, আমি কি, তাহলে আমার উন্নতি হবে। অন্যের দোষ দেখে নিজে সংশোধন না হয়ে অন্যের দোষ দেখে তো আমার উন্নয়ন হবে না। আর আমার উন্নয়ন মানে জাতির একটি অংশের উন্নয়ন, একজন নাগরিকের উন্নয়ন। এভাবেই জাতির, দেশের, রাষ্ট্রের, বিশ্বের উন্নয়ন হয়। আমি নিজেকে পরিবর্তন করব না, কেবল অন্যের সমালোচনা করব, অন্যের দোষ দেখব, অন্যকে অপদস্থ করব, অন্যকে হেয় করব, অন্যকে ছোট করব। নিজে যে ছোট হয়ে যাচ্ছি এই বুদ্ধি মাথায় কাজ করে না। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। একজন আলেম বলতেছেন মামুনুল হকের এটা ঠিক হয় নাই, এটা সে পক্ষপাত দুষ্ট হয়ে বলতেছে। কিন্তু সে তখন বলে না যে সরকারের এইভাবে 21 জন হেফাজতে ইসলামের সমর্থকদের গুলি করে মারা ঠিক হয় না, এটা কিন্তু বলে না। মামুনুল ইসলামেরটা বা হেফাজত ইসলামেরটা ঠিক হয় নাই 26শে মার্চের মানে সুবর্ণ জয়ন্তীর দিনে এরকমের করা। কিন্তু সুবর্ণ জয়ন্তীর দিনে কি গুলি করা ঠিক হয়েছে? বিদ্রোহ করা ঠিক হয় না। তার মানে কে ঠিক কে ঠিক না এটা বুঝতে হলে আপনাকে আগে ঠিক হতে হবে, নিরপেক্ষ হতে হবে। আপনার নৈতিক গুণ থাকতে হবে। আমরা এখন মানবিক গুণাবলী হারিয়ে বিবর্জিত হয়ে গিয়েছি, হারিয়ে ফেলেছি। যেমন ইটের নিচে চাপা উড়ে সবুজ ঘাস বিবর্ণ হয়ে যায়, আমাদের মানবিক গুণাবলীও সুপ্ত হয়ে গেছে। আমাদের মানবত্ব ধ্বংস হয়ে গেছে। পাশবিকতা আমাদেরকে গ্রাস করেছে। আমরা কেউ এই পাপাচার থেকে মুক্ত না, কম আর বেশি, কম আর বেশি। অন্যায়ের বিরোধিতা করি না, এটা অন্যায়। ন্যায়ের পক্ষে থাকি না, এটাও অন্যায়। সত্যকে সত্য বলি না, সত্যকে আড়াল করি, এটাও অন্যায়। আমি একটা সত্য বলবো আমার স্বার্থে, আর একটা সত্যকে আড়াল করব সেটাও আমার স্বার্থে। এই স্বার্থপরতা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি হচ্ছে পরার্থে, জনগণের স্বার্থে, জাতির স্বার্থে, জাতির উন্নয়নে, জাতির শান্তির জন্য, জাতির কল্যাণের জন্য। একটু চিন্তা করে দেখেন আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। ঐক্য হচ্ছে মানবিক গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ। কারণ মানুষ সামাজিক জীব, ঐক্য ছাড়া তো সমাজ হয় না। সমাজে সাম্প্রদায়িকতা থাকবে, আবার অসাম্প্রদায়িকতা থাকবে। অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতার ক্ষেত্রে সাম্প্রদায়িকতা, দুটোই থাকবে, দুটোই ইতিবাচক। কিন্তু আমরা সাম্প্রদায়িকতাকে এখন নেতিবাচক দেখছি। গোত্রীয় বংশের কাছাকাছি যারা বসবাস করি, এক অঞ্চলের লোকের মধ্যে সম্প্রীতি থাকবে, এটাই তো সাম্প্রদায়িকতা। কিন্তু সেই সাম্প্রদায়িকতার মধ্যে ধর্মীয় সাম্প্রদায়িকতা হতে পারে, আঞ্চলিক সাম্প্রদায়িকতা হতে পারে। আঞ্চলিক সাম্প্রদায়িকতার মধ্যে তো বিভিন্ন ধর্মের লোক নিয়ে সাম্প্রদায়িকতা হয়। আমাদের সাম্প্রদায়িকতা বুঝতে হবে। মানুষ কখনো সাম্প্রদায়িক না হয়ে অসাম্প্রদায়িক হতে পারে না।
অসাম্প্রদায়িকতা কখন? যখন জাতীয় পর্যায়ে কোনো ইস্যু নিয়ে, যেমন বৈশাখী উদযাপন, পয়লা বৈশাখ, সব বর্ণের ধর্মের মানুষ আমরা একসাথে মিলেমিশে উদযাপন করি, আনন্দ করি। যেমন ধরেন আমরা 21শে ফেব্রুয়ারিতে বইমেলায় সবাই, সব ধর্মের মানুষ, সব গোষ্ঠীর মানুষ যায়, এগুলো হচ্ছে অসাম্প্রদায়িকতা। কিন্তু আমার ঈদ উৎসব, হিন্দুদের দুর্গা উৎসব, এগুলো তো সাম্প্রদায়িক। যার যার ধর্ম তার তার কাছে। মুসলমানদের ধর্ম মুসলমানরা একত্রে যদি পালন করে, এটা তো ধর্মীয় সাম্প্রদায়িকতা, এটা তো থাকতেই হবে। হিন্দু ধর্মের মানুষ একত্রে তাদের ধর্ম উৎসব পালন করছে, এটা তাদের ধর্মীয় সাম্প্রদায়িকতা, এই স্বাধীনতা তাদের থাকতে হবে। ধর্ম নিরপেক্ষতা মানে এই নয় ধর্মহীনতা। আমি মুসলমান হয়ে আমি যা খুশি করব। আর মুসলমানরা কি করছে? এক বেদাতি আর এক বেদাতির বিরোধিতা করছে। সবাই কিন্তু বেদাতি, সবাই কিন্তু আংশিক মুসলমান। তাদের পরস্পর বিরোধিতার মধ্য দিয়ে আমরা দেখতে পাই সবার মধ্যে ত্রুটি আছে। কেউ পূর্ণাঙ্গ মুসলমান নেই। 82%, 92% মুসলমানের দেশে পূর্ণাঙ্গ মুসলমান, মুমিন মুসলমানের সংখ্যা খুবই নগণ্য, যার কারণে এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বৈষম্য, অধিকার হরণ, বাক স্বাধীনতা নাই। এই সব অনিয়ম হচ্ছে এই মানুষগুলোর মধ্যে, আমাদের মধ্যে মানবীয় গুণাবলীর অভাব ঘটেছে। আমাদের মধ্যে ভালোবাসা নাই, সহমর্মিতা নাই, পরোপকারিতার কথা আমরা বলি না। আমরা শুধু উস্কানির কথা বলি। ফিতনা ফাসাদ কিভাবে সৃষ্টি করা যায়, কাকে ছোট করা যায়, কাকে দমন করা যায়, নিজেকে কিভাবে নিজেই বড় করা যায়, নিজেকে নিজে কেবলই বড় করে তুলে ধরা যায়, নিজের গুণগান নিজেই, আত্মপ্রশংসায় মগ্ন হয়ে পড়েছি আমরা। একজন আরেকজনের প্রশংসা করে না। করবে কি হবে? থাকলে তো করবে। যদিও কিছু প্রশংসার থেকেও থাকে, কিন্তু পরস্পরের যে বিষোদ্গার, যে কাদা ছোড়াছুড়ি, এই প্রতিযোগিতায় যখন নেমে যায়, তখন তো আর কেউ কারো প্রশংসা করবে না। তাই আসুন না আমরা আত্ম উন্নয়নে মনোযোগী হই। মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। আমরা কোনো কিছুর সঠিক মূল্য দিতে পারছি না। সাংবাদিক করছে হলুদ সাংবাদিকতা, এক হলুদ সাংবাদিক আর এক হলুদ সাংবাদিকের কথা বলছে। সামাজিক মাধ্যমে একজনে একটা কথা বললেই সেটা ট্রল হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, কিন্তু আমরা আমাদের বুদ্ধাঙ্গ দিয়ে, আমাদের বিবেক দিয়ে সেটা বিবেচনা করি না। মন যা বলে তাই, তাতে সায় দেওয়া যাবে না। মন হচ্ছে পরিকল্পনা মন্ত্রী, আর বিবেক হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি। বিবেকের আশ্রয় নিতে হবে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হলে। এই পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এটা হচ্ছে শরীরের 5 মন্ত্রী, বিবেকের 5টা মন্ত্রী, আর মন হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। কিন্তু সিদ্ধান্ত নিবে বিবেক, বুদ্ধি দ্বারা, যুক্তি দ্বারা পর্যবেক্ষণ করে, প্রত্যক্ষণ করে, যুক্তি দিয়ে, ব্যাখ্যা করে, মিলিয়ে, পার্থক্য করে, প্রয়োগ করে, উচ্চতর প্রয়োগ করে, অনুধাবন করে সিদ্ধান্ত নিতে হবে। হুট করে সিদ্ধান্ত নিলে হবে না। কোনটা সঠিক, কোনটা
সুন্দর, কোনটা কল্যাণকর, এই বিবেক বিবেচনা আমাদের লোপ পেয়ে গেছে। আমাদের বুদ্ধিতে এখন শুধু কাজ করে কাকে ছোট করব, কাকে দমন করব, কিভাবে আমি বড় থাকব। কিন্তু আমরা তো ছোটকালে বাল্য শিক্ষায় শিখেছি, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কিন্তু আমাদের দেশের জাতীয় ব্যক্তিত্বরাই এখন দেখি নিজেকেই নিজে বড় বলছে, অন্যে তাকে বড় বলুক এটার অপেক্ষা সে করছে না, নিজের ঢোল নিজেই বাজাচ্ছে। এই নিজের ঢোল নিজে বাজানোর চর্চা, প্রতিযোগিতা পরিহার করে আসুন আমরা মানবতার জন্য রাজনীতি করি। আপনি গণতন্ত্র বলেন, ওর মূলে আছে মানবতা। আপনি জাতীয়তাবোধ বলেন, চলে আসবে মানবতায়। আপনি ধর্মনিরপেক্ষতা বলেন, সেটাও মানবতা। আপনি সমাজতন্ত্র বলেন, সেটাও মানবতা। যেখানে মানবতা নেই সেখানে গণতন্ত্র নেই, জাতীয়তাবোধ নেই, ধর্মনিরপেক্ষতা নেই, সমাজতন্ত্র নেই। শুধু আছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা, নিজেকে বড় বলে প্রকাশ করা, নিজের স্থায়িত্ব নিয়ে চিন্তা করা, কাজ করা। আর এগুলো করতে গেলেই আপনাকে অন্যায় করতে হবে, জুলুম করতে হবে, বৈষম্য করতে হবে, পক্ষপাতিত্ব করতে হবে, দুর্নীতি করতে হবে। এসবে সব কিছুর মূলে রয়েছে মানবতা বিবর্জিত, অর্থাৎ বিবেক বিবর্জিত সিদ্ধান্ত, পরিকল্পনা। মন অনেক কিছু চায়, মন চায় আমার এখন নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো এই ভিডিওর সামনে নাচা ঠিক হবে কিনা সেটা বিবেচনা করতে হবে, বিবেকের কাছে জিজ্ঞেস করতে হবে, বিবেক মন তো এটা বলে, আমি কি এটা করব নাকি করব না, করা ঠিক হবে নাকি ঠিক হবে না, কেন ঠিক হবে এবং কেন ঠিক হবে না, দুইটাই যখন আমি টালি করব, মিল করব, পার্থক্য করব, এর তাৎপর্য, গুরুত্ব, এর কল্যাণ চিন্তা করব, তখন আমাকে সাহায্য করবে এই চিন্তা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। দর্শক, সকালবেলা অনেক কথা আজকে বললাম, ভবিষ্যতে আরো গল্প থেকে বলবো, আমার জীবনের গল্প থেকে অনেক গল্প আছে। আমি সাধারণত আমার অতীত নিয়ে ভাবি না, তবে অতীতের অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করি এবং ভবিষ্যৎ নিয়েও আমি বেশি চিন্তিত না, কারণ ভবিষ্যৎ আসবেই কিন্তু অতীত আর আসবে না, শুধু অভিজ্ঞতাটাই আমার কাজে লাগবে। আমি মনে করি বর্তমানই জীবন, আমি যদি কিছু করতে পারি বর্তমানেই কিছু করতে পারবো, আর এখন নয় তো কখনই নয়। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং যারা এখনো নূর হায়ুল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।